সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আজকে আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের শ্রেণী সপ্তমের উপর একটি ক্লাস নেব। নিচে চিত্রগুলো দেখে বলতে হবে এদেরকে আমাদের দেশের লোকেরা কি বলে ডাকে। নিচে যে চিত্র সেগুলি দেখে তোমাদেরকে বলতে হবে আমাদের দেশের লোকেরা এদেরকে কি বলে ডাকে। আমরা নিশ্চয়ই চিত্রের মধ্যে তিনজন লোকের ছবি দেখতে পাচ্ছি। এদেরকে দেখে আমাদের বলতে হবে এদেরকে এদেশের লোকেরা কি বলে ডাকে। এখানে আরো তিনটি লোকের ছবি রয়েছে, দুটি মহিলা একটি পুরুষ। আরো একটি ছবি রয়েছে, এখানে দেখো দুইটা মহিলা দুইটা পুরুষ। এদেরকে আমাদের দেশের লোকেরা কি বলে। আমরা ছবি থেকে মোটামুটি আন্দাজ করতে পেরেছি যে আজকের বিষয়ের পাঠ কি হবে। আজকের পাঠ হবে আমাদের বাংলাদেশের প্রবীণ ব্যক্তি। বাংলাদেশের প্রবীণ ব্যক্তি এদেরকে আমরা দেখো এরা যে রয়েছে এদেরকে আমরা প্রবীণ ব্যক্তি হিসাবে ধরে থাকি। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীবৃন্দ তোমরা কি বুঝতে পারবে? অধিকার কাকে বলে বলতে পারবে। 2 নম্বর হলো প্রবীণদের অধিকার সমূহ কি কি তা বলতে পারবে। 3 নম্বর হলো প্রবীণদের সমস্যাগুলো বর্ণনা করতে পারবে। 4 নম্বর হলো শিক্ষার্থীদের মধ্যে প্রবীণদের প্রতি মমত্ববোধ জাগ্রত হবে। আদর্শ পাঠ। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা বা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা বা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এটা কি কর্তৃক? সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ ও সুবিধা বা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এটা হলো আদর্শ পাঠ। আধুনিক রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চয়তা করা। অধিকার বলতে প্রধানত মানবাধিকারকেই বোঝানো হয়ে থাকে। অধিকার বলতে প্রধানত মানবাধিকারকেই বোঝানো হয়ে থাকে। তাহলে এই যে আমাদের রাষ্ট্র হয়েছে, সেই আধুনিক রাষ্ট্রের যে দায়িত্ব হলো নাগরিকদের শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। আর অধিকার বলতে প্রথমত মানবাধিকারকেই বোঝানো হয়ে থাকে। জাতিসংঘ 1948 সালে মানবাধিকার সনদ প্রকাশ করে। কত সালে? 1948 সালে। কে করে? জাতিসংঘ মানবাধিকার সনদ প্রকাশ করে থাকে। নীরব পাঠ। নীরব পাঠ দেখো এখানে শিক্ষার্থীবৃন্দ তোমরা নীরবে যে পাঠ করবে সেটা হলো নীরব পাঠ। প্রবীণ অধিকারের ধারণাটা পড়ো। তোমার পাঠ্য বইয়ে, তোমার যে বই রয়েছে এই অধ্যায়ের মানে এটা হলো নবম অধ্যায়ের বাংলাদেশের প্রবীণ ব্যক্তির অধিকার। এখানে প্রবীণ অধিকারের ধারণাটা কি আছে পাঠ্য বইয়ে সেটা তোমরা
পড়ো। তারপরে দেখো কি আছে এখানে, এটা হলো অধিকার বলতে কি বুঝো, তা কত সালে জাতিসংঘ মানবাধিকার সনদ প্রকাশ করে। আমরা পূর্বেই জেনেছি অধিকার বলতে কি বুঝি, সেটা জেনেছি, এবং কত সালে জাতিসংঘ মানবাধিকার সনদ প্রকাশ করে সেটাও আমরা জেনেছি। এখন আসলো অধিকার। দেখো এখানে কি বলছে, এখানে অধিকারের কয়েকটা ধাপ রয়েছে, সেগুলি দেখো এখানে কি আছে। ঠিক আছে, অধিকারের ধাপগুলি আমরা এখানে দেখি। প্রবীণদের যে অধিকার রয়েছে, প্রবীণদের অধিকারগুলো আমরা দেখে নিই। তাহলে 1 নম্বরে হলো সূর্যাস্ত সূর্যাস্ত এখানে হলো প্রবীণদের যেই অধিকারগুলো রয়েছে সেটা হলো 1 নম্বরে হলো পর্যাপ্ত খাদ্য, পানীয়, আশ্রয় বস্ত্র ও স্বাস্থ্যের, পর্যাপ্ত খাদ্য, পানীয়, আশ্রয়, বস্ত্র ও কি বলছে, স্বাস্থ্যের। এটা হলো একটা অধিকার, পর্যাপ্ত খাদ্য, পানীয়, আশ্রয়, বস্ত্র ও স্বাস্থ্যের। 2 নম্বর অধিকার হলো কাজ বা আয় উপার্জন করার। 3 নম্বর হলো কায়িক শ্রম থেকে অবসরে যাবার সিদ্ধান্ত গ্রহণের। 4 নম্বর হলো পছন্দ অনুযায়ী নিরাপদ ও সামঞ্জস্যপূর্ণ পরিবেশ বাস করা। 5 নম্বর হলো যথাযোগ্য শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের। 6 নম্বর হলো যত দীর্ঘ সময় সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকা। এইখানে হলো প্রবীণদের এই কয়টা অধিকার আমরা দেখতে পাচ্ছি। তাহলে 1 2 3 4 5 6টা অধিকার দিয়েছে। আমরা প্রবীণ কারা, যাদেরকে আমরা বয়স্ক, মানে যাদের বয়স হয়েছে বলে বুঝি তাদেরকে আমরা প্রবীণ বলে থাকি। এই প্রবীণদের কয়েকটা অধিকার এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, গেল এটা। অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার। এখানে কি বলছে দেখো, অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার, সংগঠন গড়ে তোলা এবং আন্দোলনে অংশগ্রহণের অধিকার। বিশ্ব স্বাস্থ্য সাধ্য অনুযায়ী সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের অধিকার। নীতি নির্ধারণ ও তা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের অধিকার। এটা হলো কয়েকটা অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার। আচ্ছা, পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। তাহলে এটা হলো পরিচর্যা, তাদের কি পরিচর্যা দরকার রয়েছে, তাদের কি পরিচর্যা প্রয়োজন, সেই সংশ্লিষ্ট অধিকার। দেখো এখানে একটা মহিলার ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা পরিচর্যামূলক অধিকার। এখানে আরো ছবি দেখতে পাচ্ছি, সেটা হলো পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। এটাও একটা, দেখো এখানে যে ছবিগুলি রয়েছে এগুলোও পরিচর্যার মধ্যে রয়েছে, পরিচর্যা সংশ্লিষ্ট। দেখো এদেরও দেখো খাদ্যের যে বিষয় রয়েছে, এদেরও সুস্থ, তাদেরকে খাদ্য তৈরি করে সামনে রেখে দিতে হবে এবং তাতে তারা বিনা পরিশ্রমে খাদ্যগুলি গ্রহণ করতে পারে। এটাও হলো একটা পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। আরো কিছু চিত্র দেখো, এই দেখো এখানে কি চিত্রটা আছে, এবার দেখো এরাও কি করছে, বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করছে। কি হচ্ছে, ফুটবল খেলছে এরা। আরো কিছু দেখো, এখানে তারা ধর্মীয়
যে আমাদের গ্রন্থ রয়েছে পবিত্র কোরআন শরীফ, এটা তারা এখানে তেলাওয়াত করছে। এখানে আরো দেখো যে খাবারের খাদ্য গ্রহণের ছবি রয়েছে। এদেরকে খাবার প্রস্তুত করে টেবিলের সামনে রাখতে হবে, যাতে এরা সহজে খাবারগুলি গ্রহণ করতে পারে বিনা পরিশ্রমে। জোড়ায় কাজ, জোড়ায় কাজ হলো, দেখো এটা এখানে জোড়ায় কাজটা কি আছে, এই কাজটা আমাদের করতে হবে। প্রবীণদের 5টি অধিকারে আলোচনা করো। প্রবীণদের কয়টা অধিকার? 5টা অধিকার আলোচনা করো। এটা নিজেরা তোমরা করে বাসায়, যে প্রবীণ যে আমরা যে ছবিগুলি দেখেছি সেই ছবি থেকে আমরা 5টি অধিকার আলোচনা করব, তোমরা করবে। প্রবীণদের পারিবারিক সমস্যা। প্রবীণরা যখন পরিবারে বসবাস করে তাদের যে পারিবারিক সমস্যা রয়েছে সেগুলি এখানে আলোচনা করা হচ্ছে। দেখো এখানে কি বলা হচ্ছে, প্রবীণদের পারিবারিক সমস্যার মধ্যে আছে, দেখো এখানে এই প্রবীণদের পারিবারিক সমস্যার মধ্যে আছে শিল্পায়ন ও নগরায়ন। শিল্পায়ন, নগরায়ন ও মানুষের অর্থনৈতিক জীবনধারার পরিবর্তনের ফলে তাদের দেখাশোনা ও সেবা যত্নের লোকের অভাব ঘটেছে। তাদের সেবা যত্নের লোকের অভাব ঘটেছে। শিল্পায়ন, নগরায়ন ও মানুষের অর্থনৈতিক জীবনধারা পরিবর্তনের ফলে তাদের দেখাশোনা ও সেবা যত্নের লোকের অভাব পড়ছে। কি জন্য এটা হচ্ছে? শিল্পায়ন, নগরায়ন ও মানুষের অর্থনৈতিক জীবনধারা পরিবর্তনের ফলে এটা এদের সেবা যত্নের অভাব হচ্ছে। প্রথমটা কি ছিল? প্রবীণদের পারিবারিক সমস্যা। এখন এটা হচ্ছে প্রবীণদের অর্থনৈতিক সমস্যা। প্রবীণদের অর্থনৈতিক সমস্যা কি রয়েছে দেখো আমরা কি বলতেছে এখানে। এখানে হলো প্রবীণদের অর্থনৈতিক সমস্যা মধ্যে যা দেখতে পাচ্ছি, এখানে সঞ্চিত অর্থ, এটা হলো অর্থনৈতিক যে সমস্যা রয়েছে প্রবীণদের সেটা বলতেছে না। সঞ্চিত অর্থ সম্পদ উত্তরাধিকারদের মধ্যে, সঞ্চিত অর্থ সম্পদ উত্তরাধিকারদের মধ্যে কি করছে? বন্টন হয়ে যাওয়ায় বেশিরভাগ প্রবীণই অর্থনৈতিকভাবে অসহায় হয়ে পড়েন। প্রাকৃতিক দুর্যোগ ও ভাঙনের ফলে অনেক সর্বশান্ত হয়ে যায়, ফলে ইচ্ছে থাকলেও সন্তানের মা বাবার সেবা যত্ন করতে পারেন না। যে তাদের যে সঞ্চিত অর্থ সম্পদ উত্তরাধিকারদের মধ্যে বন্টন, তাদের যে ছেলে সন্তান নাতিনাত্য রয়েছে তাদের মধ্যে যে যখন বন্টন হয়ে যায়, ফলে বেশিরভাগ প্রবীণই অর্থনৈতিকভাবে অসহায় হয়ে পড়েন। প্রাকৃতিক দুর্যোগ ভাঙনের ফলে অনেক সর্বশান্ত হয়ে যায়, ফলে ইচ্ছে থাকলেও সন্তানের মা বাবা সেবা যত্ন করতে পারে না। আচ্ছা, এটা হলো কি সমস্যা? অর্থনৈতিক সমস্যা। শারীরিক সমস্যা। শারীরিক সমস্যা কি দেখো এখানে কি আছে। শারীরিক সমস্যা হলো চিকিৎসা সেবা। শারীরিক সমস্যা হলো চিকিৎসা সেবা। শারীরিক সমস্যা, এটা একটা শারীরিক সমস্যা। এখানে দেখো কি আছে, এখানে হলো শারীরিক সমস্যা, এটাও শারীরিক সমস্যা। শারীরিক সমস্যার কারণে কি হচ্ছে? এখানে আসলো সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা। সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা। এখানে দেখো সামাজিক সাংস্কৃতিক সমস্যার মধ্যে কি আছে। এক সময় প্রবীণদের যে সম্মান ও মতামতের গুরুত্ব দেওয়া হতো, এখন আর তা দেওয়া হয় না। কারণ সমাজের মূল্যবোধের বিপর্যয়, নৈতিক শিক্ষার অভাব, বিদেশি সংস্কৃতির প্রভাব, আত্মকেন্দ্রিক মনোভাবের প্রসার ইত্যাদি অনেক কারণ কাজ করছে। অবসর যাপন এবং চিত্তবিনোদের সুযোগ তাদের নেই বললেই চলে।
এটা হলো সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা। মনস্তাত্ত্বিক সমস্যা, মনস্তাত্ত্বিক সমস্যায় কি আছে দেখো, এখানে পরিবার ও সমাজে প্রবীণদের কোণঠাসা সামর্থ্যের অভাব এবং সেই সঙ্গে শারীরিক অসুস্থতা ও নিঃসঙ্গতা হীনমন্যতাকে বাড়িয়ে তোলে। এটা হলো মনস্তাত্ত্বিক সমস্যা। বাংলাদেশের প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম, বাংলাদেশের যে প্রবীণ রয়েছে তাদের জন্য কল্যাণমূলক কিছু কার্যক্রম করতে হবে। প্রবীণদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম রয়েছে। নিচে বেসরকারি প্রতিষ্ঠান দেখে নেই কি আছে বেসরকারি প্রতিষ্ঠানে। এখানে বলা হয়েছে প্রবীণ হিতৈষী সংঘ ও জরাব বিজ্ঞান প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি শেরে বাংলানগর, ঢাকাতে অবস্থিত। স্বাস্থ্য সেবা দান, পুনর্বাসন, চিত্ত বিনোদন, পাঠাগার, এই প্রতিষ্ঠানটি প্রবীণদের জন্য এসব সেবামূলক কাজ করে থাকে। এটা হলো বেসরকারি একটি প্রতিষ্ঠান, এটা শেরে বাংলা নগরে, ঢাকাতে অবস্থিত। এখানে বাংলাদেশের প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রমে এই কার্যক্রমগুলি করে থাকে। কি কি কার্যক্রম করে থাকে সেটা হলো, যেমন রয়েছে এখানে দেখো, আবার দেখো, স্বাস্থ্য সেবা দান দিয়ে থাকে, তারপরে দিয়ে থাকে তোমার পুনর্বাসন কেন্দ্র, তারপরে দিয়ে থাকে তোমার চিত্ত বিনোদন, তারপরে হলো পাঠাগার। তারা এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে, সেই বইগুলি তারা পড়তে পারে। এই প্রতিষ্ঠানটি প্রবীণদের জন্য এসব সেবামূলক কাজ করে থাকে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি, তাহলে এটা হলো কি, অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি। এখানে দেখো কি রয়েছে, এখানে রয়েছে এই যে এই সমস্ত কার্যক্রমগুলি এখানে করা হয়েছে। এখানেও পাঠাগারের মতো। এটা হলো, এ প্রতিষ্ঠান প্রবীণদের স্বাস্থ্য শিক্ষা অনুদান সহ বিনা সুদে ঋণ প্রদান করে থাকে। এটা হলো তাদেরকে সুদ মুক্ত, কোনো সুদ দিতে হবে না, এই শর্তে তাদেরকে প্রবীণদেরকে ঋণ দিয়ে থাকে। অবসর ভাতা, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা অবসর গ্রহণ বা মৃত্যুবরণ করলে পেনশন পেয়ে থাকেন। এটা একটা দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। তারপরে রয়েছে কি, অবসর ভাতা কার্যক্রম। প্রবীণ, গ্রামীণ, অসহায়, দুস্থ, অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এক কার্যক্রম পরিচালিত হয়। 10 জনকে প্রতি মাসে 100 টাকা করে 100 টাকা হারে বয়স্ক ভাতা প্রদান করা হয়। বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম। দেশব্যাপী বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলাদের কল্যাণে এ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও বর্তমান সরকার প্রবীণদের কল্যাণে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করছে। এটা কোন সংস্থা করছে? বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি এই কার্যক্রমগুলি করে থাকে। নিচে এখন যে কথাগুলি বলছি, এই যে অবসর ভাতা, বয়স্ক ভাতা, বিধবা, স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম, এটা হলো সরকারি কার্যক্রমগুলো। এখন দেখে নিই, এটা হলো এই যে কার্যক্রমগুলো এখানে রয়েছে সেগুলি হলো এই সরকারি কার্যক্রমের অংশ। দলীয় কাজ, এই কাজটা তোমরা বাসায় করবে। প্রবীণদের সমস্যাগুলো দলে আলোচনা করে লিখো। এটা দলে না, তোমরা এই আলোচনাগুলো প্রবীণদের যে সমস্যাগুলো রয়েছে, তোমার পরিবারে যে প্রবীণ রয়েছে, তোমার পরিবারের আশেপাশে যে প্রবীণ রয়েছে, তাদের যে সমস্যাগুলি তোমরা লক্ষ্য করছো, সেগুলি তোমরা নিজেরা চিন্তা করে খাতায় লিখবে। এখন হলো কি, মূল্যায়ন। জাতিসংঘ কত সালে মানবাধিকার সনদ প্রকাশ করে? এটা আমরা নিশ্চয়ই আগে জেনেছি। বাংলাদেশে সরকারি চাকরি থেকে অবসরের বয়স কত বছর? এটাও জেনেছি। আমাদের সমাজের প্রবীণদের সমস্যার কারণ নিচের কোনটি সঠিক? এখানে এই প্রশ্নগুলির উত্তর তোমরা নিজেরা দিবে। 1 নম্বরের প্রশ্নের উত্তর কি? 1948 সালে জাতিসংঘ মানবাধিকার সনদ প্রকাশ করে 1948 সালে। 2 নম্বর প্রশ্নের উত্তর হলো বাংলাদেশের সরকারি চাকরি থেকে অবসরের বয়স কত বছর? 59 বছর। 3 নম্বর বয়স হলো 1, 2 ও 3। বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে যেহেতু রয়েছ, তোমার পরিবারের প্রবীণ ব্যক্তি যেসব সমস্যার সম্মুখীন হয় তা থেকে পরিত্রাণের উপায় খুঁজে
লিখে খাতায় রাখবে। তোমার পরিবারে যদি থাকে তা লিখবে, না থাকলে তোমার পরিবারের আশেপাশে যে সমস্ত পরিবার রয়েছে সে সমস্ত পরিবারে যারা রয়েছে তাদের প্রবীণ ব্যক্তি রয়েছে সেসব সমস্যার সম্মুখীন হন, তা থেকে পরিত্রাণের উপায় তোমরা খাতায় লিখবে। ঘরে থেকেও নিরাপদে থেকেও। সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ক্লাসগুলি অত্যন্ত সুন্দরভাবে দেখবে এবং আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।